হ্যালো ফ্রেন্ডস, তোমরা নিশ্চিত থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে তোমাদের আমি কি করাবো। হ্যাঁ, নিট তো সামনেই চলে এসেছে, তাই সবাই আশা করি খুব ভালো প্রিপারেশন নিচ্ছ। তাই নিট রিলেটেড কিছু কোশ্চেন টপিক, কীরকম কোন কোন টপিক থেকে আমাদের পারফেক্ট অ্যাকুরেসি আসে সেই নিয়ে আমি অলরেডি ডিসকাস শুরু করে দিয়েছি। যেখানে আমি ইলেকট্রনিক্স থেকে স্টার্ট করেছি, ইলেকট্রনিক্সের ডিজিটাল সার্কিট আমরা অলরেডি ডিসকাস করেছি। ডিজিটালের পর আমরা ইলেকট্রনিক্সের ট্রানজিস্টর নিয়ে ডিসকাস করেছি। এরপরে আনাদার টপিক হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সেমিকন্ডাক্টর। দেখো, ডিজিটাল বা ট্রানজিস্টর তোমাদের আগের যে দুটো ক্লাস আমি ডিসকাস করেছি, সেখানে আমাদের কি কনসেপ্টটা কিভাবে হচ্ছে আমাদের অনেকটাই জানা দরকার ছিল, কারণ সেটার উপরে ডাইরেক্ট নেট লেভেল থেকে কোশ্চেন কিন্তু আসে। যেমন ডিজিটালের ক্ষেত্রে ট্রুথ টেবিল বা ডি মর্গান থিওরেম এসব নিয়ে, বা বুলিয়ান অ্যালজেব্রা কীভাবে মানে এই গেটগুলোর অ্যানালিসিস কীভাবে করতে হয়, থিওরিটিক্যাল করা মানে আলটিমেটলি ওখানে প্রবলেমটা তোমার টোটালি ডিসকাস হয়ে যায়। ট্রানজিস্টারের বেসিক কনফিগারেশন, বেসিক অপারেশন যদি জানা থাকে, ট্রানজিস্টারও কোনো প্রবলেম হয় না। সেমিকন্ডাক্টরের থিওরিটিক্যাল কনসেপ্টের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, যেটা তোমরা 10+2 লেভেলের জন্য যেহেতু এক্সাম হয়ে গেছে তোমাদের, সেই এক্সামের জন্য তোমরা অলরেডি সেমিকন্ডাক্টরের কনসেপ্ট পড়েছো। এই সেমিকন্ডাক্টরের বিশাল কিছু কনসেপ্ট নিয়ে আমি কিন্তু খুব একটা ডিসকাস করব না। হ্যাঁ, যেগুলো আমাদের দরকার সেগুলো অবশ্যই ডিসকাস করব, তার সঙ্গে আমাদের প্রবলেম কী ধরনের সেমিকন্ডাক্টর থেকে প্রবলেম আসে সেটা আমাকে দেখতে হবে। আমাদের এই ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে নিট লেভেলে দুটো কোশ্চেন মিনিমাম, আমি বারবার রিপিট করছি, দুটো কোশ্চেন মিনিমাম থাকে, তিনটেও থাকতে পারে। লাকিলি যদি ফেস করে তাহলে, লাক যদি ফেভার করে যায় তাহলে তিনটে কোশ্চেনও থাকতে পারে। এই দুটো বা তিনটে কোশ্চেন যাই থাক না কেন, আমাদের ইলেকট্রনিক্স ডিভাইস থেকে যতগুলো কোশ্চেন থাকবে ততগুলো কোশ্চেন কি আমাকে পারফেক্ট করতে হবে। চলো তাহলে আমাদের নেক্সট টপিক সেমিকন্ডাক্টর। কি হয়, সেমিকন্ডাক্টর তো একটা মেটেরিয়াল। ইলেকট্রনিক্সে যখন তোমরা সেমিকন্ডাক্টর স্টার্ট করেছো বা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ার সময়ও দেখেছো যে জেনারেলি দেয়ার আর 3 টাইপস অফ মেটেরিয়াল। একটা কি কন্ডাক্টর, একটা ইনসুলেটর, লাস্টলি হচ্ছে সেমিকন্ডাক্টর। পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। অ্যাকচুয়ালি কন্ডাক্টরের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে কোনো গ্যাপ থাকে না, ওভারল্যাপ করে থাকে কন্ডাক্টর। ইনসুলেটরে ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ডের মধ্যে একটা হিউজ গ্যাপ থাকে, এটাকে যদি ভিবি বলো, এটাকে সিবি। এই গ্যাপের ভ্যালুটা, এই এনার্জি গ্যাপ বলতে গেলে ধরো এখানে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি, এখানে ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি ইজ ইকুয়ালস টু ইসি মাইনাস ইভি, যার ভ্যালুটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ 5 ইলেকট্রন ভোল্ট। আর সেমিকন্ডাক্টর ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড, এই যে এনার্জি গ্যাপের ভ্যালু অফ দ্য অর্ডার অফ 1 ইলেকট্রন ভোল্ট। কন্ডাক্টর পরিবাহী কি হয়, টেম্পারেচার বাড়ার সাথে সাথে যদি আমাদের যে রেজিস্ট্যান্স আলটিমেটলি এর বাড়তে থাকে। কি ফর্মুলা যায়, RT ইকুয়ালস টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি।
দেখো ইনসুলেটরে যদি বাইরে থেকে এক্সটার্নাল এনার্জিও দেওয়া হয়, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে পারে না। যেহেতু জাম্প করতে পারে না, তাহলে এখানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে না, তাহলে এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। কেন? আমরা কারেন্ট মানে আমরা জানি চার্জ ফ্লোয়িং পার ইউনিট টাইম, প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়। তাহলে এখানে চার্জ ট্রান্সফার হচ্ছে না, কেন? ইলেকট্রন, কেননা কিউ ইকুয়ালস টু আমরা কি জানি এনই, চার্জ কোয়ান্টাইজেশন প্রিন্সিপাল। তাহলে ইলেকট্রন যদি ফ্লো না হয়, চার্জ ফ্লো হচ্ছে না, চার্জ ফ্লো না হলে এখানে কারেন্ট ফ্লো পাবো না। সেমিকন্ডাক্টরে টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমতে থাকে। তাহলে সেমিকন্ডাক্টরে টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স যদি কমতে থাকে, রেজিস্ট্যান্স কি করে? কারেন্ট ফ্লো হতে বাধা সৃষ্টি করে। তাহলে এখানে টেম্পারেচার বাড়লে এখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের দিকে ইলেকট্রন ফ্লোটা বাড়বে। ইলেকট্রন ফ্লো বাড়া মানে আমার এখানে কারেন্ট ফ্লোটাও বেশি পাবো। এইটুকু আমাদের বেসিক জিনিস। আর এরপরে দেখো সেমিকন্ডাক্টর তোমরা জানো যে সেমিকন্ডাক্টর টু টাইপস, একটা হচ্ছে ইন্ট্রিনসিক, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক কি হয়? এক্সাম্পল হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন। এক্সট্রিনসিক কিভাবে করা হয়? না, এক্সট্রিনসিকের মধ্যে দুটো টাইপ ফরমেশন হয়, একটা পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। পি টাইপ আর এন টাইপ কিভাবে হয়? না, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে যদি ডোপিং করা হয়, সেটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে ফরমেশন হয়। কেন করা হয়? চার্জ ক্যারিয়ার কনসেন্ট্রেশনটাকে বাড়ানোর জন্য। এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ হোল ভ্যালু সেম হয়, যেটা NE ইকুয়ালস টু NH ইকুয়ালস টু NI। NI হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। যে মাস অ্যাকশন লটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, NH ইকুয়ালস টু NI স্কয়ার। এটা হচ্ছে মাস অ্যাকশন ল। চলো তাহলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর কিভাবে হবে? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, যেটা জার্মেনিয়াম নাও বা সিলিকন নাও, আউটার অরবিটে কটা ইলেকট্রন থাকে? আউটার অরবিটে 4টি ইলেকট্রন থাকে। 4টি ইলেকট্রন, 4টে কোভ্যালেন্ট বন্ড হওয়ার জন্য 4টি ইলেকট্রন পেয়ারিং থাকে। সেই পেয়ারিং এ 4টি ইলেকট্রন পার্টিসিপেট করে। এবার পি টাইপ আর এন টাইপ দেখতে পাচ্ছ তোমরা, মানে পি ফর পজিটিভ, এন ফর নেগেটিভ। পি পজিটিভে হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, আর এন হচ্ছে নেগেটিভ মানে ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার। তাহলে পি টাইপে কি করে ফরমেশন হয়? যে যদি একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে তুমি, মানে তোমরা যদি ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট দিয়ে ডোপ করো, ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট মানে আউটার অরবিটে কটা ইলেকট্রন? 3টি ইলেকট্রন থাকছে। সেই 3টি ইলেকট্রন প্লাসে জার্মেনিয়াম বা সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ড করছে। তাহলে আউটার অরবিট ফিল আপ হতে গেলে তোমার কটা ইলেকট্রন? দেখো এটা যদি আমার জার্মেনিয়াম বা সিলিকন হয়, এর 4টে পেয়ার, 4টে কোভ্যালেন্ট বন্ড। এখন আউটার অরবিট ফিল আপ করতে গেলে এখানে ট্রাইভ্যালেন্ট দিয়ে, যদি টি টাইপের ক্ষেত্রে ট্রাইভ্যালেন্ট দিয়ে যদি ডোপিং করা হয়, তাহলে 3টে কোভ্যালেন্ট বন্ড পেয়ার ফরমেশন হয়ে গেল, একটাতে ভ্যাকান্ট হয়ে যাচ্ছে। সেই মানে এখানে কি হচ্ছে? এর ক্যারিয়ারটা ফুল ক্যারিয়ার ইনক্রিজ করে যাচ্ছে। ফুল ক্যারিয়ার ইনক্রিজ করার জন্য এটাকে বলা হচ্ছে, এইভাবে একটা হিউজ নাম্বার অফ চেইন ফরমেশন হয়। তাহলে কি হচ্ছে? এখানে ফুল ক্যারিয়ার ইনক্রিজ করছে, মানে এখানে হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার পি টাইপে, আর ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। একইভাবে এন টাইপ সেমিকন্ডাক্টর কি করে করবে? না, জার্মেনিয়াম বা সিলিকনকে যদি পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপ করো, পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপ করা মানে আউটার অরবিটে কটা ইলেকট্রন? 5টা ইলেকট্রন থাকে।
পাঁচটি ইলেকট্রনের মধ্যে চারটি ইলেকট্রন পেয়ার ফরমেশনের জন্য মানে কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের জন্য পার্টিসিপেট করবে, একটা ইলেকট্রন কি হবে এক্সেস থাকবে। এভাবে হিউজ নাম্বার অফ চেইন ফরমেশন হয়। একটা করে যদি ইলেকট্রন থাকে, এখানে ইলেকট্রন কি হচ্ছে মেজরিটি ক্যারিয়ার আর হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। এভাবেই তোমার পি টাইপ বা এন টাইপ সেমিকন্ডাক্টর ফরমেশন হয়। দেখো ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনে আমরা কি বলেছি, Ne = NaH = Ni। তাহলে এখানে ইলেকট্রন কারেন্ট বলো বা হোল কারেন্ট আলটিমেটলি I প্লাস I H = I, মানে ইলেকট্রন কারেন্ট প্লাস হোল কারেন্ট টোটাল কারেন্ট। অলরেডি তোমরা পড়েছো যে I = NA VD, or VD is the drift velocity, N is the electron carrier charge carrier concentration, A is the electronic charge। আরেকটা পড়েছো সিগমা = NE মিউ, এখানে মিউ হচ্ছে মোবিলিটি। দেখো এখানে N হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন আর মিউ হচ্ছে মোবিলিটি। তো যদি সেমিকন্ডাক্টর কনসিডার করো, সেমিকন্ডাক্টরে কি হবে ইলেকট্রন ক্যারিয়ারও থাকে হোল ক্যারিয়ারও থাকে। তাহলে সেই কোশ্চেনটাকে আমরা লিখব কি NH মিউ H হোলের জন্য কন্ডাক্টিভিটি প্লাস NE মিউ ই। এই হচ্ছে আলটিমেটলি বেসিক্স, মানে ইন্ট্রিনসিক বলো বা এক্সট্রিনসিক বলো এই সেমিকন্ডাক্টর। এবার এই সেমিকন্ডাক্টরে থেকে আমরা যাব হচ্ছে পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োড, পিএন জাংশন ডায়োড কি করে হবে না, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে এনে স্যান্ডউইচ করে দেবে, সেইভাবে কি পিএন জাংশন ডায়োড হবে না। এটা ইন্ট্রিনসিক ক্যারিয়ার মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের, সেটা তুমি জার্মেনিয়ামই নাও বা সিলিকনই নাও, তার 50% পোর্শনকে আমরা ট্রাইভ্যালেন্ট দিয়ে ডোপ করব। ট্রাইভ্যালেন্ট দিয়ে ডোপ করলে কি হবে, এইদিকে আমাদের পি ফরমেশন হবে, আর 50% পোর্শনকে আমরা পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপ করব। পেন্টাভ্যালেন্ট দিয়ে ডোপ করার ফলে ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার হবে। এখানে হোল হচ্ছে পি টাইপ মানে পি পোর্শনটাতে হোল মেজরিটি ক্যারিয়ার আর ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ার। এন পোর্শনটাতে ইলেকট্রন মেজরিটি ক্যারিয়ার আর হোল মাইনরিটি ক্যারিয়ার। জেনারেলি কি হবে, ইলেকট্রন এন্ড হোল বোথ আর অপোজিট চার্জ। দেখো এই জাংশন লেয়ারেতে ইলেকট্রন এন্ড হোল রিকম্বিনেশন মানে রিকম্বাইন হওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, এই জাংশন লেয়ারেতে এদের একটা ডেনসিটি মানে ইলেকট্রন বলো বা হোল বলো তাদের ডেনসিটি বাড়তে থাকবে। তাহলে জেনারেলি এখানে একটা লেয়ার ফর্মেশন হয়ে যাবে। সেই লেয়ারটা পেনিট্রেট করে এদিকের হোলটা মানে পি সাইডের হোলটা এন সাইডে যেতে পারবে না বা এন সাইডে ইলেকট্রনটা পি সাইডে আসতে পারে না। এই লেয়ারটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার খুব বেশি কনসেপ্টে যাওয়ার দরকার নেই, কেননা নিট লেভেলে এই ইলেকট্রনিক্স ডিভাইস থেকে খুব বেসিক কনসেপ্ট আমাদের কোশ্চেন আসে না, মানে প্রবলেম বেস কিছু কোশ্চেন আসে, সেগুলো নিয়ে আমি ডিসকাস করব। আমাদের পিএন জাংশন ডায়োডকে দেখতে হয়, এটা পি এদিকটা এন। এবার ফরওয়ার্ড বায়াস যদি দিই, ফরওয়ার্ড বায়াস মানে ফরওয়ার্ড বায়াসে কি হবে, ডিপ্লেশন লেয়ার ডিক্রিজেস মানে থিকনেস অফ ডিপ্লেশন লেয়ার ডিক্রিজেস। কেন না, দেখো ফরওয়ার্ড বায়াস দেওয়া মানে কি,
ডায়োডের পি এর সাথে ব্যাটারি পি আর ডায়োডের নেগেটিভ সাথে ব্যাটারি কি হচ্ছে একটা পি পি এর সাথে কি এনার পজিটিভ চার্জ কি করবে পজিটিভ চার্জকে রিপেল করে নেগেটিভ চার্জকে রিপেল করে বা পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে তাহলে কি হচ্ছে এর উপর একটা থ্রাস্ট সৃষ্টি করছে থ্রাস্ট দেওয়ার জন্য কি হবে এই ডিপ্লেশন লেয়ারটা কি হবে এদিক থেকে হোলগুলো আরো এদিকে যেতে চাইছি এদিকে ইলেকট্রনগুলো এদিকে আসতে চাইছে কি হচ্ছে ডিপ্লেশন লেয়ারটা ডিক্রিজ করতে থাকবে বাট যদি রিভার্স বায়াস দেওয়া হয় রিভার্স বায়াস অ্যাপ্লাই যদি করি ডিপ্লেশন লেয়ার increases ডিপ্লেশন লেয়ারটা সেই অপোজিট মানে পজিটিভ চার্জ নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করবে যার ফলে কি হবে এখানে ডিপ্লেশন লেয়ারটা ইনক্রিজ করে দেবে চলো আমাদের এই ডায়োডের ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াসে আমরা যদি ডায়াগ্রামটাকে দেখি দেখো এক্স অ্যাক্সিস বরাবর আমরা ভি কে প্লট করলাম ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আই কে প্লট করলাম এই পিএন জাংশনে ফরওয়ার্ড বায়াসের সময় ব্যাটারি ভোল্টেজ দেওয়া হয়েছে দেওয়ার পরেও ইনিশিয়ালি কোনো মানে কারেন্ট গেইন হচ্ছে না ভোল্টেজের একটা সার্টেন ভ্যালু ক্রস করার পর ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা ইনক্রিজ করছে এই যে ভোল্টেজের যে সার্টেন ভ্যালু ক্রস করার পর কারেন্টটা ইনক্রিজ করলো এটাকে বলা হয় কাট ইন ভোল্টেজ আর রিভার্স বায়াসের ক্ষেত্রে ভোল্টেজ রিভার্স বায়াসিং দেওয়া হয়েছে কি হচ্ছে রিভার্স বায়াসে অ্যাকচুয়ালি ডিফারেন্সের লেয়ারটা ইনক্রিজ করে যাচ্ছে না মানে কোনো ইলেকট্রন বা হোল এখানে ফ্লো হচ্ছে না তো একটা সার্টেন ভ্যালু দেখো এখানে কি হবে যে ভোল্টেজের রেসপেক্টে কারেন্ট ইনক্রিজ করছে না কিন্তু একটা সার্টেন ভ্যালু ক্রস করার পর ভোল্টেজের একটা সার্টেন লিমিটিং ভ্যালু ক্রস করার পর ভোল্টেজের রেসপেক্টে কারেন্টটা গেইন হচ্ছে এই ভোল্টেজটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ জিনার ডায়োডে যদি আমরা এর সঙ্গে ডিসকাস করে নিই জিনার ডায়োডের কনসেপ্টে কি হয় মোটামুটি কনসেপ্টটা প্রায় সিমিলার থাকে এখানে দেখো পিএন জাংশনে একটা মানে যখন আমরা ফরওয়ার্ড বা রিভার্স বায়াসের ক্ষেত্রেই বলছি যে যখন রিভার্স বায়াস দিচ্ছে একটা এনার্জি হচ্ছে সেখানে হচ্ছে এই যে কোভ্যালেন্ট বন্ডগুলো ছিল কোভ্যালেন্ট বন্ডগুলো একটা কোভ্যালেন্ট বন্ড ভাঙছে পাশের আবার কোভ্যালেন্ট বন্ডকে ভাঙছে যে এনার্জি পাওয়া যাচ্ছে সেই এনার্জিটা আবার পাশের কোভ্যালেন্ট বন্ডকে ভাঙছে তাহলে এই যে ব্রেকডাউনটা হচ্ছে এখানে যে ব্রেকডাউনটা এইটাকে বলা হয় অ্যাভালাঞ্চ ব্রেকডাউন পিএন জাংশনের বাট জিনার ডায়োডের ক্ষেত্রে অ্যাব্রাপ্টলি এই যে কোভ্যালেন্ট বন্ডগুলো অ্যাব্রাপ্টলি ব্রেক করে যার ফলে কি হচ্ছে হিউজ অ্যামাউন্ট এনার্জি রিলিজ হয় সেই জিনার ডায়োডের ব্রেকডাউনটাকে বলা হচ্ছে জিনার ব্রেকডাউন ঠিক আছে থিওরিটিক্যাল জিনিসটাকে মাথায় রাখবে আমরা প্রবলেমে যখন ঢুকবো প্রবলেমটাতেই আশা করা যায় ম্যাক্সিমাম পোরশন ক্লিয়ার হবে কেননা নেট লেভেলে খুব যে হাই কনসেপ্ট আছে তা না আমাদের শুধু মাথায় রাখবে যে পিএন জাংশন আমরা যা ডায়োডে ফরওয়ার্ড বায়াস দিলে ডিপ্লেশন লেয়ার ডিক্রিজ করবে রিভার্স বায়াস দিলে ডিপ্লেশন লেয়ার ইনক্রিজ করবে আরও যে কিছু ডায়োডগুলো আছে ফটো ডায়োড বা সোলার সেল বলো বা লাইট এমিটিং ডায়োড আর ফটো ডায়োড কনসেপ্টটা প্রায় অপোজিট ফেনোমেনন লাইট এমিটিং ডায়োড মানে লাইট ও এমিট করছে লাইট এমিটিং ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াসে অ্যাক্ট করে ফটো ডায়োড হচ্ছে তাহলে রিভার্স ফেনোমেনন বা রিভার্স বায়াসে কাজ করবে তো এলইডি বলো বা ফটো ডায়োড বলো বা সোলার সেল বলো তাদের হচ্ছে মানে ভিআই ক্যারেক্টারিস্টিক্সটাকে মাথায় রাখবে আর বেশি কিছু লাগবে না আমাদের জিনার ডায়োড যে ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করে সেই জিনার ডায়োডের আমরা যদি সার্কিট দেখে নিই সার্কিটটা দেখলেই আমরা জাস্ট কিছুই নেই প্লেন কারচফস কারেন্ট ল অ্যাপ্লাই হচ্ছে বা আর কারচফ ভোল্টেজ ল অ্যাপ্লাই হচ্ছে সেটা দেখলেই আমরা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাব
এই পিএন জাংশন ডায়োডের যে ডায়োড যে রেকটিফায়ার হিসেবে অ্যাক্ট করে সেটাও আমাদের দেখে নিতে হবে। রেকটিফায়ার টু টাইপস, একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। ফুল ওয়েভ দেখুন এখানে একটার মাত্র ডায়োড ইউজ হয়, একটা ট্রান্সফরমার ইউজ করা, অবশ্যই স্টেপ ডাউন ট্রান্সফরমার, কেননা ডায়োডে খুব মিনিমাম অ্যামাউন্ট ভোল্টেজটাই পাস হয়, যদি হাই ভোল্টেজ পাস হয় তাহলে ডায়োডটা পড়ে যাবে। তাহলে এখানে আরএল লোড রেজিস্ট্যান্স দেওয়া হয়, এর অ্যাক্রসে আউটপুটটা মেজারমেন্ট করা হয়। তাহলে এই পিএন জাংশন ডায়োডে দিয়ে যে হাফ ওয়েভ রেকটিফায়ার, এটা রেকটিফায়ার কাজ কি আলটিমেটলি সেটা অল্টারনেটিং সিগন্যালকে ডাইরেক্ট সিগন্যালে কনভার্ট করতে পারে। দেখো এই যে ডায়োড আমরা যখন ইউজ করছি, ডায়োড আমরা কি জানি ফরওয়ার্ড বায়াসে আমরা আউটপুটটা পাবো, রিভার্স বায়াসে আমরা আউটপুটটা পাবো না। তাহলে ডায়োডে যখন পজিটিভ, এই যে এখানে সাইনুসয়েডাল সিগন্যাল যাচ্ছে, তার মানে কি একটা সাইক্লিক অর্ডারে পজিটিভ নেগেটিভ সিগন্যাল যাচ্ছে, তাহলে এখানে পজিটিভ ডায়োডটা কি হবে, যখন ফরওয়ার্ড বায়াস যাবে তখন ডায়োডটা কাজ করবে, রিভার্স বায়াস যখন যাবে তখন ডায়োডটা কাজ করবে না। তাহলে ফরওয়ার্ড বায়াসের জন্য আমরা আউটপুট পাবো, রিভার্স বায়াসের জন্য আমরা আউটপুটটা পাবো না। এই জন্য তাহলে কি হচ্ছে, হাফ সিগন্যাল কাট অফ হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। আর ফুল ওয়েভ রেকটিফায়ার দেখতেই পাচ্ছ ডায়োড এখানে ফুল ওয়েভ রেকটিফায়ারে ডায়োড D1 আর ডায়োড D2 ইউজ হয়েছে। দেখো আমরা যদি এর ইনপুটের রেসপেক্টে আমরা আউটপুট ভেরিয়েশনটাকে দেখি, এটা হচ্ছে আমাদের ইনপুট সাইনুসয়েডাল সিগন্যাল সাইন কার্ভ। তো এখানে ডায়োড D1 যখন ফরওয়ার্ড বায়াস পাবে, D1 ফরওয়ার্ড বায়াস মানে D1 এর জন্য আমরা আউটপুটটা পাবো। দেখো ওই টাইমে D1 এ ফরওয়ার্ড বায়াস যাচ্ছে, মানে ওই টাইমে D2 কিসে রিভার্স বায়াসে, D2 রিভার্স বায়াস থাকার জন্য তাহলে D2, এটা ধরো D1 আউটপুট, এটা আমাদের D2 আউটপুট, আর এটা হচ্ছে ফাইনাল আউটপুট। ফরওয়ার্ড বায়াস D1 এ যখন ফরওয়ার্ড বায়াস আছে, ফরওয়ার্ড বায়াসের জন্য আমরা আউটপুটটা পাবো, কিভাবে D2 তে আমরা পাবো না, কারণ D2 এই টাইমে রিভার্স বায়াস। আবার D2 পরের হাফ সাইকেলে দেখো D1 রিভার্স বায়াস, D2 ফরওয়ার্ড বায়াস, এইভাবে আমরা আউটপুট গুলো D1 আর D2 এই অর্ডারে আমরা আউটপুট পাবো। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এর আউটপুট সিগন্যাল, মানে কোনো সিগন্যালই আমাদের অফ হচ্ছে না। এটাই হচ্ছে বেসিক হাফ ওয়েভ রেকটিফায়ার আর ফুল ওয়েভ রেকটিফায়ারের কনসেপ্ট। চলো তাহলে দেখা যাক আমাদের প্রিভিয়াস ইয়ারে মানে বা নেট লেভেলে, শুধু প্রিভিয়াস ইয়ার বলাটা ঠিক না, নেট লেভেলে আমাদের কি ধরনের প্রবলেম সেমিকন্ডাক্টর থেকে আসছে সেগুলো দেখবো। অবশ্যই এই একটা ক্লাসে নিশ্চিত টোটাল সেমিকন্ডাক্টরের প্রবলেমকে সলভ করা যাবে না, তাই তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে জানাবে। যদি আরো প্রবলেম ডিসকাশনের প্রয়োজন হয় অবশ্যই আমি সেটা নিয়ে ডিসকাস করব। ওকে।
চলো, আর এই কোশ্চেনের লিঙ্ক আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, সেটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো বা কেউ প্রিন্ট আউটও করে নিতে পারো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন বলছে দ্য টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স অফ কপার, temperature dependence of resistance of copper and undoped silicon in the temperature range 300 Kelvin to 400 Kelvin is best described by, বেসিক্যালি কি হবে দেখো, রুম টেম্পারেচার থেকে টেম্পারেচার স্লাইটলি ইনক্রিজ করছে, রুম টেম্পারেচার থেকে টেম্পারেচার যদি ইনক্রিজ করে কি জানি আমরা, কি হয় রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, আর আমরা কপারের কথা বলেছি, কপার মানে কন্ডাক্টরে রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে, মানে লিনিয়ারলি ইনক্রিজ করবে কপারের ক্ষেত্রে। আর সেমিকন্ডাক্টরের গ্রাফিক্যাল প্লটে কি হয়, যদি গ্রাফিক্যাল প্লট দেখো টি আর এদিকে যদি আর হয়, দিস ইজ ফর কন্ডাক্টর, ওকে, আর সেমিকন্ডাক্টর হয় এটা, দিস ইজ ফর সেমিকন্ডাক্টর। তোমরা দেখে নিশ্চিত বুঝতে পারছো যে কন্ডাক্টরের ক্ষেত্রে লিনিয়ারলি ইনক্রিজ করছে আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ডিক্রিজ করছে। আচ্ছা, সেকেন্ড প্রবলেম একটা গ্রাফিক্যাল অ্যানালিসিস দিয়েছে, যে গ্রাফিক্যাল অ্যানালিসিসে আউটপুট ওয়েভফর্ম দিয়েছে, যেটা জিনার ডায়োড, সিম্পল ডায়োড, সোলার সেল, লাইট ডিপেন্ডেন্স রেজিস্ট্যান্স। তো প্রবলেমটা আশা করা যায় তোমরা যদি আউটপুট ভিআই ক্যারেক্টারিস্টিক্স যেটা বললাম, সেটা পিএন জাংশন ডায়োড হোক বা সোলার সেল হোক বা ফটো ডায়োড হোক বা এলইডি হোক, তার পিএন সেই ডায়োডগুলোর ক্ষেত্রে তোমরা হচ্ছে আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা যদি মাথায় রাখো, তাহলে এই প্রবলেমটা করাটা কোনো ডিফিকাল্ট নয়। প্রবলেম নাম্বার 3, প্রবলেম নাম্বার 3 দিচ্ছে একটা প্রবলেম ডায়োড রিলেটেড, সোজা প্রবলেম। টেন ভোল্ট, এখানে এটা হচ্ছে 2 ওহম, ডায়োড D1, 3 ওহম, ডায়োড D2, 2 ওহম। The given circuit has two ideal diode connected as shown in figure below. The current flowing through the resistance R1, R2, R3. Option দিচ্ছে 1.43 ampere, B 3.13 ampere, C 2.5 ampere, D 10.0 ampere। তারপর এর মধ্যে দিয়ে কারেন্টটা কত? ডায়োডের প্রবলেম করতে গেলে মাথায় কি রাখতে হবে, যে ডায়োড হচ্ছে রিভার্স বায়াসে কোনো কারেন্ট ফ্লো হবে না। যদি কারেন্ট ফ্লো না হয় দেখো, তাহলে এইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, কারণ এই ডায়োডটা রিভার্স বায়াসে আছে, তাহলে অনলি এই ডায়োড দিয়ে পাস করবে। এখানে এবার দেখো 2 ওহম আর এটা একটা ক্লোজ লুপ হয়ে যাচ্ছে, তাহলে এই 2 ওহম আর এই 2 ওহম কিসে আছে, তোমার সিরিজে আছে, তাহলে কারেন্ট কত, I = 10 ডিভাইডেড বাই 2 প্লাস 2 মানে 2.5 অ্যাম্পিয়ার। আর রনের মধ্যে দিয়ে কারেন্ট কত, 2.5 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, কিছু জিনিস তোমাকে যে কোশ্চেনটা আসেই তোমাকে 4টে হয়তো সেট দিয়ে দিল, মানে
সেটা কোনটা ফরওয়ার্ড বায়াস কোনটা রিভার্স বায়াস এটাকে আইডেন্টিফাই করতে পারেন। কিরকম? কত রেজিস্ট্যান্স দিয়েছে দেখো। এখন আমরা যদি এখানে +6 ভোল্ট এখানে -2 ভোল্ট, বেসিক্যালি আমাদের ফরওয়ার্ড বায়াসের জন্য আমরা কি জানি যে তোমার পজিটিভ টার্মিনাল, ডায়োডের পজিটিভ টার্মিনাল ব্যাটারির পজিটিভ, আর ডায়োডের নেগেটিভ টার্মিনাল ব্যাটারির নেগেটিভ যদি কানেক্ট থাকে তাহলে সেটাকে বলবো ফরওয়ার্ড বায়াস। অবশ্যই এটা দেখতে পাচ্ছ ফরওয়ার্ড বায়াস, এতটা তো সিম্পল থাকে না। তো এখন এই 6 ভোল্ট আমাদের দেখে নিতে হয় এদের দুটো টার্মিনালের মধ্যে ডিফারেন্সটা কত আছে, সেই ডিফারেন্সটা কোন পয়েন্টে, সেটা প্লাস হিসেবে ডিফারেন্স হয়ে আছে না মাইনাস হিসেবে ডিফারেন্স আছে, কোন পয়েন্টে বেশি আছে সেটাকেও আমাদের কিন্তু এখানে ফোকাসিংটা করতে হয়। এখন এখানে -2 ভোল্ট এখানে -4 ভোল্ট, দেখো দুটো সাইডই তোমার নেগেটিভ, কিন্তু নেগেটিভ দুটোর মধ্যে ডিফারেন্স কত, আলটিমেটলি -2। কোথায় বেশি আছে তোমার এই পয়েন্টে, মানে পজিটিভ টার্মিনালে -2 বেশি আছে, তার মানে অবভিয়াসলি সেই ক্ষেত্রে আমরা বলে দেবো কি এই ডায়োডটা অবশ্যই রিভার্স বায়াস। এবার কি না এবার এইটাতে +6 ভোল্ট এটাতে +2 ভোল্ট, সেক্ষেত্রে কি করবো দেখো, ডায়োডের পজিটিভে পজিটিভ, নেগেটিভে নেগেটিভ থাকলে আমরা কি জানি ফরওয়ার্ড, কিন্তু নেগেটিভে কি আছে ব্যাটারির পজিটিভ আছে, কিন্তু এখানে তো তোমাদের দেখতে হবে কি এদের ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা এখানে আছে +6 এখানে আছে +2, আলটিমেটলি ডিফারেন্সটা কত +4 ভোল্ট, +4 ভোল্ট কোন পয়েন্টে বেশি, আমাদের পজিটিভ টার্মিনালে বেশি, তার মানে অবশ্যই এটা ফরওয়ার্ড বায়াস। এরপরে দেখো এখন এই পি টার্মিনালটাকে আমাদের 0 আর এটাকে -2 করে দেওয়া হবে, -2 ভোল্ট, তাহলে এটা কি দেখো দুটোর মধ্যে ডিফারেন্স কত, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে -2, সেটা কোন সাইডে বেশি, আমাদের এম টার্মিনালে বেশি, তাহলে এম টার্মিনালে আমাদের নেগেটিভ থাকার কথা, নেগেটিভই বেশি আছে, এখানে পি টার্মিনালের মধ্যে 0 আছে, কিন্তু ডিফারেন্সটা কত -2 কোথায় আমাদের নেম টার্মিনালে বেশি, তার মানে এই ক্ষেত্রেও আমাদের ফরওয়ার্ড বায়াস। এই কেসগুলোকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে, এটা যদি রাখতে পারো তোমরা দেখবে এই রিলেটেড প্রবলেম দিলে প্রবলেম করাটা কোনো ডিফিকাল্ট নয়। চলো আমাদের নেক্সট প্রবলেম, নেক্সট প্রবলেম বলছে যে প্রবলেম নাম্বার 4, A B +4 ভোল্ট -6 ভোল্ট, রেজিস্ট্যান্স দিচ্ছে 1 কিলো ওহম। Consider the junction diode as ideal. The value of current flowing through AB. Option 0 ampere, B 10 to the power -2 ampere, C 10 to the power -1 ampere, option D 10 to the power -3 ampere. Which option is correct option? দেখো 4 মানে 6, পজিটিভ টার্মিনাল পজিটিভ, নেগেটিভ টার্মিনাল নেগেটিভ আছে, তার মানে ফরওয়ার্ড বায়াসে আছে, তার মানে কারেন্ট ফ্লো হবে। ওকে, তাহলে কি হবে দুটোর মধ্যে ডিফারেন্স কত, এবার 4 -6 মানে 10 ভোল্ট, তাহলে কারেন্ট কত I = V/R, মানে 10 ডিভাইডেড বাই 1K মানে 1000, মানে 10 to the power -2 ampere. Option B is the correct option. আচ্ছা পরের প্রবলেম, নেক্সট প্রবলেম,
Next problem বলছে in the given figure the diode D is connected in a to an external resistance. Diode D is connected to an external resistance 100 ohm and EMF of 3.5 volt. Okay, if the potential developed across the diode is 0.5 volt, the current in the circuit will be. দেখো এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ যদি আমাদের 0.5 হয়ে যায়, আমরা তাহলে আমাদের এর অ্যাক্রসে ড্রপটা কত? অবশ্যই 3 ভোল্ট। কেন না এইটার অ্যাক্রসে ড্রপ তোমার 0.5 হয়ে গেছে, ডায়োডের অ্যাক্রসে ড্রপ, তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কত? এখানে টোটাল সাপ্লাই আছে তোমার 3.5 ভোল্ট, তাহলে এর অ্যাক্রসে ড্রপ 3 ভোল্ট। তাহলে কারেন্ট কত? I equals to 3 divided by 100, 0.03 ampere, 30 milliampere. Okay. Next problem, সোজা problem. Problem number 6 কি বলছে যে in a PN junction a square input signal of 10 volt is applied as shown. This is minus 5 volt, this is plus 5 volt. Okay, applied if in a PN junction diode a square input signal 10 volt, দেখতে পাচ্ছ 10 volt minus 5 থেকে plus 5 এর ভেরিয়েশন 10 volt is applied as shown. The output across RL will be, দেখো দেখতেই পাচ্ছ কি আছে, এটা একটা ডায়োড ইউজ হয়েছে RL, মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা আউটপুটটা কি পাবো? আউটপুটটা অবশ্যই দিস ইজ হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য আমরা কোন আউটপুট পাই? আমরা পজিটিভ সিগন্যাল আউটপুট পাই। তার মানে আমাদের যে চারটে অপশন দেয়া আছে, অপশনগুলো দেখে নাও তোমরা, দেখে নিলে আরো ক্লিয়ার হবে। -5 ভোল্ট, দিস ইজ A, this is B, +5 volt, -10 volt, option C, +10 volt, option D। দেখো এটা কি আসে তোমার? হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা কোন আউটপুট পাই? আমরা পজিটিভ সিগন্যাল আউটপুটে পাই। তার মানে বি অপশন ইজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা, নেক্সট প্রবলেম আমাদের একটু জিনার ডায়োডে যাই। জিনার ডায়োডের প্রবলেম করলে সুবিধা হবে। আর জিনার ডায়োডে একটা প্যাটার্ন, মানে তোমার ওখানেই কেভিএল ওখানেই কেসিএল ইউজ হয়েছে, সেই একটা প্রবলেম যদি ট্রাই করো, সেটাই হচ্ছে তোমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট, যে জিনার ডায়োড একটা যে ভোল্টেজ রেগুলেটর পড়েছো, সেটা করলে আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে। প্রবলেম নাম্বার 8,
circuit given the current through the Zener diode. In the circuit given the current through the Zener diode, যে অপশনগুলো দিচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার, বি 6.67 মিলি অ্যাম্পিয়ার, সি 5 মিলি অ্যাম্পিয়ার, ডি 3.33 মিলি অ্যাম্পিয়ার। which option is the correct option? দেখো এখানে এই যে সার্কিট, এখানে কেভিএল কেসিএল দুটো লাইন ইউজ হবে। তো এখানে যে কারেন্টটা, এই কারেন্টটা দুটো পার্টে স্প্লিট হয়ে যাচ্ছে এই পয়েন্টে এসে, একটা জিনারে একটা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। আবার দেখো জিনারের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ 10 ভোল্ট, মানে দেখো এই এই দুটো টার্মিনাল কি প্যারালাল টার্মিনাল আছে, তো প্যারালাল কানেকশন মানে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত 10 ভোল্ট। এবার আমাদের সাপ্লাই কত দেওয়া আছে 15 ভোল্ট। তাহলে এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে মানে রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে আমরা যদি ভোল্টেজ ড্রপটা কত পাবো 15 মাইনাস 10, দেখো ভি আর1 মানে আর1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ এটা কত আমরা 5 ভোল্ট পেলাম। তাহলে 5 ভোল্ট যদি হয় তাহলে এর মধ্যে দিয়ে দেখো এটা রেজিস্ট্যান্স আছে তোমার 500, তাহলে কারেন্ট কত I equals to VR1 divided by R1, 5 divided by 500 মানে 10 মিলি অ্যাম্পিয়ার। এবার আর দেখতে হবে, দেখো 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এটার মধ্যে স্প্লিট হয়ে যাবে, এর মধ্যে দিয়ে স্প্লিট হয়ে যাবে। এবার এই R2 এর অ্যাক্রসে দেখো R2 এর অ্যাক্রসের ড্রপটাও কত 10 ভোল্ট। তাহলে আমাদের I R2 আমরা লিখলাম, ধরো I R2 না লিখে এটাকে I2 আর এটাকে I1 লিখলাম। I2 টা আমাদের কত হচ্ছে VZ ডিভাইডেড বাই 1 কে, VZ টা কত আমাদের 10 ডিভাইডেড বাই মানে 1 ডিভাইডেড বাই 150 মানে 6.67 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট আসছে 6.67 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের I1 টা কত I1 ইকুয়ালস টু I মাইনাস I2, 10 মাইনাস 6.67 মানে 3.33 মিলি অ্যাম্পিয়ার। এই জিনার ডায়োডে একটা যদি প্রবলেমকে ভালো করে দেখে নাও, এই প্রবলেম কিছুই নেই, আলটিমেটলি কেভিএল আর কেসিএল ইউজ হয়েছে। এর একটা ড্রপ, তার মানে এই পয়েন্টে কারেন্টটা যখন আসছে দুটো টার্মিনাল স্প্লিট হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমাদের কেসিএল লটা ইউজ হবে। চলো তাহলে নেক্সট প্রবলেম। প্রবলেম 9, সার্কিটটা আমি আগে ড্র করে নিই। In figure, two Zener diodes are connected in series. Zener diode connected in series with a voltage regulator circuit. The maximum current through each diode is 250 milliampere. The maximum current through each diode is 250 milliampere, and the Zener voltage is 20 volt.
Zener voltage is 20 volt. Calculate the resistance R for V equals to 50 volt. দেখো অপশন 10 ohm, 80 ohm, 20 ohm, 40 ohm. In figure, the two Zener are connected in series in a voltage regulator circuit. The maximum current through each of the diode is 250 milliampere. Okay, 250 milliampere. The Zener voltage is 20 volt. Okay. Calculate the resistance R for 50 volt. দেখো এখন দুটো জেনারেটর কিস আছে, সিরিজে কানেকশন আছে। তাহলে সিরিজে কানেকশন থাকার জন্য এর অ্যাক্রসের ড্রপ কত, কি জেড যদি বলি আমরা 20 প্লাস 20 মানে 40 ভোল্ট। তাহলে 40 ভোল্ট আবার এই পয়েন্টে দেখো ভোল্ট। তাহলে আর এর অ্যাক্রসের ড্রপ কত, আর এর অ্যাক্রসের ড্রপ হিয়ার 50 মাইনাস 40 10 ভোল্ট। এবার এর মধ্যে কারেন্ট কত যাচ্ছে তোমার 250 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আর কত 10 ডিভাইডেড বাই 250 10 to the power minus 3 10,000 by 250 মানে 40 ওহম। ওকে, দেখো এইগুলোই হচ্ছে আমাদের মোটামুটি যে সেমিকন্ডাক্টর থেকে নেক্সট লেভেলে কিরকম কোশ্চেন আসে, একটা জাস্ট তোমাদেরকে ব্রিফ আইডিয়ার জন্য তোমাদের কাছে আশা করা যায় এই ক্লাসটা অনেকটা বেনিফিট দেবে। ওকে, তাই তোমরা আমার ক্লাসটাকে রেগুলার বেসিস ফলো করো, আর কোনো ক্লাস স্কিপ করে যাও না। আমি এরপর থেকে রেগুলার বেসিস প্রত্যেকটা ক্লাসই আমি আপলোড করতে থাকবো। ওকে, আর এর পরের ক্লাসে আমি অল্টারনেটিং কারেন্ট, তোমরা আমাকে অলরেডি রিকোয়েস্ট করেছো, আমাকে হোয়াটসঅ্যাপেও করেছো যে অল্টারনেটিং কারেন্টের ক্লাস যদি নিতে ভালো হয়। এর পরের ক্লাসে আমি অল্টারনেটিং কারেন্ট নিয়ে ডিসকাস করবো। অল্টারনেটিং কারেন্টের কী রকম ধরনের কোশ্চেন হয়, সেখানেও কিন্তু অল্টারনেটিং কারেন্ট থেকে মিনিমাম একটা কোশ্চেন, কোনো সময় দুটো কোশ্চেনও আসে। তবে আমি ধরে নিচ্ছি আমি একটা কোশ্চেন আসবে, সেই একটা কোশ্চেন যেটা আসবে সেটাকে আমাকে ঠিক করতে হবে। ঠিক আছে, আমি যে কোশ্চেনগুলো থেকে স্কোরিং টপিক মানে যে টপিকগুলো থেকে আমাদের স্কোরিং হবে সেগুলো নিয়েই আমি কিন্তু ডিসকাস করব। আমাদের টার্গেট হচ্ছে এই টাইমের মধ্যে, এই সেপ্টেম্বরে মানে নিট আছে, এই টাইমের মধ্যে মিনিমাম 35 কোশ্চেন আমাদেরকে অ্যাচিভ করতে হবে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো।